পোর্ট ব্লেয়ারে পৌঁছে আমরা হোটেলে ফ্রেশ হয়ে চলে আসি সামনের মিলন রেস্টুরেন্টে লাঞ্চ করতে। সেখানে লাঞ্চ করে আমরা ক্যাবে করে বেরিয়ে যাই করবিনস কোভ বিচের উদ্দেশ্যে। এই করবিনস কোভ সমুদ্র সৈকতটি বিমানবন্দর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই সমুদ্র সৈকতটিতে সমুদ্রের ঢেউ আন্দামানের অন্যান্য সৈকতের মতো চঞ্চল নয়, তাই এখানে শান্তিতে স্নান করা বা ছোটোখাটো কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করা যেতেই পারে। সমুদ্র সৈকতটির আকৃতি অনেকটা অর্ধচন্দ্রাকার। এছাড়াও এই করবিনস কোভ বিচ ঘুরতে ঘুরতে আপনি দেখে নিতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া জাপানি বাংকারগুলি। আমরা সেলুলার জেল যাচ্ছি না, কারণ আমাদের লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেছে। 4টের সময় টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় ওখানে। কালকে আমরা সেলুলার জেলের ডে ভিজিট করব আর রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখবো। আজকে আমরা এই বিচটায় টাইম নিয়ে কাটাবো। দুর্দান্ত লোকেশন। ও একটা টুপি কিনেছে, কেমন লাগছে? দারুণ। আর ওয়েদার কিন্তু আমরা যতটা ভেবেছিলাম যে গরম থাকবে ততটা নয়। আর এখন বিকেলের সময় সূর্য প্রায় অস্তাচলে, তো দুর্দান্ত ওয়েদার। যদিও 33 ডিগ্রি, বাট হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত গাছপালা সবুজ, দুর্দান্ত ভাইব। এনজয় করুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. এখানে এলে এই জায়গাটায় অবশ্যই আসবেন, দুর্দান্ত অভিজ্ঞতা। আর এখন সন্ধে হয়ে আসছে, জল বাড়ছে, অসাধারণ। গরমের লেশমাত্র নেই, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে খাবার দাবার খুবই এক্সপেন্সিভ। ঝালমুড়ি কিনলাম, 50 টাকা দাম নিল। এই যে হাতে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি, বাট একবার এসে করা যায়। আমরা ঝালমুড়ি নিয়ে এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, খাচ্ছি আর এনজয় করছি। আজকে সন্ধ্যে 7:25 আমরা জাস্ট হোটেলে ফিরলাম করবিনস কোভ থেকে। ওখান থেকে আমাদের গাড়ি ক্লক টাওয়ারের এখানে নামিয়ে দেয়। তারপর আমরা কিছুক্ষণ এখানকার মার্কেটে ঘুরছিলাম। এখানে পরার জন্য দুটো ক্রক্স কিনলাম আমরা দুজনে, আর আমি একটা শার্ট কিনেছি, ওই যেমন ফ্লোরাল প্রিন্টের শার্ট হয় যেগুলো সমুদ্রের ধারে এলে ম্যান্ডেটারি পরা। তো বেশ খানিকক্ষণ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ঘুরে ফাইনালি এখন হোটেলে এলাম। রেস্ট করবো একটু, তারপর রাতের ডিনার আমাদের হোটেল থেকেই প্রোভাইড হবে। আমাদের রোজকার খাবারের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা হচ্ছে ইনক্লুডেড। লাঞ্চ আমাদের বাইরে থেকে করতে হবে, আর ইভিনিংয়ে যদি কোনো স্ন্যাক্স কেউ খায় তাহলে সেটাও বাইরে থেকে করতে হবে। তো এখন ডিনার করতে দেরি আছে, তো আপাতত রুমেই রিল্যাক্স করব। সবাইকে আজকে তারিখ হচ্ছে 12ই মার্চ। এখন টাইম হচ্ছে 8:47। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্টে লুচি, ঘুগনি আর চাটা খুব সুন্দর হয়েছিল। দুজনেই রেডি হয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে নর্থ বে আর রস আইল্যান্ড যাওয়ার, প্রথমে সকালবেলা নিয়ে দুপুরবেলা ওখান থেকে এসে খেয়ে রেস্ট নিয়ে আমরা সেলুলার জেল দেখতে যাব। এবার যেটা প্ল্যানে কিছু চেঞ্জেস হতেও পারে, বাট যদি হয় সেটা আমি ভিডিওতে জানিয়ে দেবো। তবে এখন নর্থ বে আর রস আইল্যান্ড যাচ্ছি, তো ভীষণভাবে এক্সাইটেড। ও সকালবেলা উঠতে চাইছিল না, বললাম যদি না ওঠো তাহলে আর নর্থ বে আর রস আইল্যান্ড যাওয়া যাবে না। বলো কিছু। হ্যাঁ, সকালবেলা আমি ডাকছি, বলছি উঠছি বলে আর উঠছে না। যাই হোক, যদিও আমাদের রুমের গিজারটা নিয়ে একটু ইস্যু হয়েছিল, তো আমি সাথে সাথে বলায় ওনারা মানে টেক কেয়ার করছেন বিষয়টা। তো আমরা এখন বেরোবো। ড্রাইভার কল করেছিলেন, উনি চলে এসছেন পিক আপ করতে। বেরিয়ে আমরা দেখি কোন আইল্যান্ডটায় আগে যাই। উনি তো পোর্টে গিয়ে ছেড়ে দেবেন, তারপর সেখান থেকে ক্রুজের ব্যবস্থা আছে। চলো বেরোনো যাক। পোর্টে এসে এখন বোট ধরতে যাচ্ছি।
এখানে আমরা টিকিট করালাম, দুটো আমরা এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করব। ও করছে প্যারাসেলিং আর আমরা দুজনে একসাথে করব হচ্ছে গ্লাস বটম রাইড। আর প্যারাসেলিংয়ের চার্জ পড়লো 3000, 4 to 5 মিনিটস ফ্লাই টাইম, হাই ফ্লাই, 120 to 130 মিটার্স নিয়ে যাবে। আর আমি বোটটায় থাকবো, তাই সিটিং চার্জ হচ্ছে 500 রুপিস। আর আমরা ফুটেজ চেয়েছি ভিডিওর জন্য, তো সেই ফুটেজের জন্য আলাদা 500 টাকা দিতে হচ্ছে। তার মানে প্যারাসেলিংয়ের জন্য টোটাল লাগছে 4000। আর গ্লাস বটম হচ্ছে 1000 টাকা পার পারসন। ওটা আধ ঘন্টা ডিউরেশন বললো। আমি তো জিজ্ঞেস করে নিলাম যে কথার খেলা পাবে কিনা, উনি তো বললেন যে কোনো অসুবিধা নেই। তো দেখা যাক, আমরা এখন এগিয়ে চলেছি আমাদের বোটের জন্য। আর কিভাবে আমরা বোট পাচ্ছি বা কি করে আপনি বুঝতে পারবেন আপনি কোন বোটে যাবেন, ওখানে গিয়ে কোথায় টিকিট শো করবেন, সব কিছু বলে দেবো। আমরা এখন এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে, ওই দূরে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, ওখানেই আমরা যাব। বোটের নাম হচ্ছে MM2। সামনে গাইড যাচ্ছে। আমরা তো যে দুটো বললাম ওই দুটো অ্যাক্টিভিটি এখানে করছি। এখানে সব কিছু করে নিলে আবার হ্যাভলগ নিলে গিয়ে কিছু করার থাকবে না, ওখানে গিয়ে ডিসাইড করব বাকি কি করা যায়। এই লোকেশনটা দুর্দান্ত, তবে রোদ যতটা তেজ হবে ভেবেছিলাম গরম ততটা কিন্তু নয়, গরম লাগছে বাট এটা সহ্য করার মতো। আর হ্যাঁ, আর এখানে জলের রং দুর্দান্ত। আমরা এগিয়ে যাই, বেশ খানিকটা যেতে হবে, আপনারা ততক্ষণ ক্যামেরায় কতটা ও দেখাতে পারবে তার থেকে আমরা সামনে থেকে যেটা দেখছি। মানে ক্যামেরা কখনো পুরোপুরি জাস্টিস করে না, চোখে যেটা দেখা যায় তাও এনজয় করুন। এখানে একটা বিষয় কনফিউশন হতে পারে যে আপনি কোন বোটে করে রস এবং নর্থ বে আইল্যান্ডে যাবেন। তার একটি সহজ উপায় রয়েছে। এই পোর্ট ব্লেয়ারের পোর্টে এসে আপনি অপেক্ষা করবেন এবং যে গাইড আপনার সাথে আপনার বোটে যাবে তিনি আপনার নাম ধরে ডাকবেন এবং তাকে অনুসরণ করে আপনার বোটে গিয়ে আপনি উঠতে পারেন। আপনাকে সেই বোটের নামও জানিয়ে দেওয়া হবে। আমাদের MM2 নামক বোটে চড়ে আমরা রওনা দিই রস আইল্যান্ডের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ারের এই পোর্ট থেকে রস আইল্যান্ড যেতে কম করে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। যারা স্কুবা ডাইভিং করতে চান তাদের কাছে নর্থ বে আইল্যান্ড একটি আদর্শ জায়গা হতে পারে, কিন্তু আমরা নর্থ বেতে স্কুবা ডাইভিং করিনি। আমরা হ্যাভলক আইল্যান্ডের নিমো বিচে স্কুবা করেছিলাম, সেই গল্প এর পরের ভিডিওতে থাকবে। নর্থ বে আইল্যান্ডে আপনারা যা যা ওয়াটার অ্যাক্টিভিটি করবেন সেগুলি প্রথমেই ঠিক করে নিয়ে পোর্ট ব্লেয়ারের পোর্টে বোট ছাড়ার আগে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। সেই টিকিটের একটি অংশ আপনার কাছে থাকবে এবং আরেকটি অংশ থাকবে এজেন্ট বা গাইডের কাছে। সেখানে লেখা থাকবে আপনি কোন কোন অ্যাক্টিভিটিগুলি পছন্দ করেছেন এবং তার চার্জেস কি কি রয়েছে। আপনাকে ফুল পেমেন্ট পোর্ট ব্লেয়ারেই করে দিতে হবে। তারপর নর্থ বেতে গিয়ে যে যে অ্যাক্টিভিটি আপনি পছন্দ করেছেন সেই অ্যাক্টিভিটির কাউন্টারে গিয়ে আপনার টিকিটটি শো করলেই সেখানে আপনাকে নিয়ে অ্যাক্টিভিটি করানো হবে। মেরিন সার্ভেয়ার ড্যানিয়েল রসের নাম অনুসারে এই দ্বীপের নাম রাখা হয়েছিল রস আইল্যান্ড, কিন্তু 2018 সালের ডিসেম্বর মাসে এই দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। হরিণগুলো রয়েছে, এরা কিন্তু খুবই মানে হিউম্যান ফ্রেন্ডলি, ভেতরেও প্রচুর রয়েছে। এসে পৌঁছেছি, প্রচুর হরিণ এখানে রয়েছে, যেগুলো বার্কিং ডিয়ার, চিতল হরিণ রয়েছে, প্রচুর রয়েছে। আপনারা এদের সাথে কিন্তু ছবি তুলতে পারেন, ধরতে পারেন, এরা পালাবে না। আর কিন্তু বাইরে থেকে কিছু খাবার দেওয়া এদেরকে কিন্তু স্ট্রিক্টলি বারণ। প্রচুর এখানে রয়েছে। তবে এখানে এই নারকেল বিক্রি হচ্ছে, মানে নারকেল মানে ডাব বিক্রি হচ্ছে। এই ডাব আপনারা খেয়ে যদি ডাবের শাঁসটা দেন সেই লোভে চলে আসবে, বাইরে থেকে কিছু খাবার এনে দিতে পারবেন না। আমরা এখানে এই ডিয়ারগুলোর সাথে, হরিণগুলোর সাথে ছবি তুললাম। এই দেখুন, ওরা ডাব খাচ্ছেন আর ওই ডাবের শাঁসের লোভে ওরা ওখানে গিয়ে ভিড় জমিয়েছে।
এটা কিন্তু খুব দারুণ ব্যাপার। আমরা হরিণ সবসময় জঙ্গলে গিয়ে দূর থেকে দেখি আর ভয় পালাই, কিন্তু এখানে সেটা নয়। ডাবের জল 50 টাকা, আমরাও খাচ্ছি, দুটো নিলাম আর দেখি এরা খায় কিনা হাত। আমরা এগিয়ে যাচ্ছি, এই এখানে একটা কনস্ট্রাকশন রয়েছে জেল, তো ওখানে উনি ব্রিফ করবেন আমরা কি কি দেখব। এখানে কিন্তু আপনারা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারেন, 1 ঘন্টার মধ্যে পুরো এক্সপ্লোরেশন হয়ে যাবে। আর যদি হাঁটতে না চান তাহলে এরকম দূরে দেখুন গাড়ি দেখা যাচ্ছে, ব্যাটারি কার। হ্যাঁ, যারা এজেড থাকেন তারা যদি হাঁটতে প্রবলেম হয় তাহলে ওরকম গাড়িতে করে, ব্যাটারি গাড়িতে করে ঘুরতে পারেন। 80 টাকা পার পারসন সেই গাড়ির চার্জ। আর না হলে যে গাইড আপনাকে বোটে করে নিয়ে আসবে তার সাথেও আপনারা হেঁটে এক্সপ্লোর করতে পারেন। সেক্ষেত্রে গাইড চার্জ হচ্ছে 200 টাকা প্রতিজনকে দিতে হবে। গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর উনি আমাদের বোটে নিয়ে এসছেন, উনি আমাদের গাইড। ওনাকে পার ফ্যামিলি 200 রুপিস পে করতে হবে গাইড চার্জ হিসেবে। জায়গাটা দুর্দান্ত, রোদ একটু বেশি কিন্তু ছাওয়াতে এলে খুবই আরাম লাগছে। ওপাশে নীল জল আর মাঝখানে আমরা ঘুরছি, আর এখন লোকজন বেশি নেই। আর হরিণগুলো ম্যাক্সিমামই ওই ঢোকার মুখেই রয়েছে, কারণ ওখানে ওই ডাবের দোকানটা আছে, তাই ডাব খাবার লোভে, শ্বাসের লোভে ওরা ওখানেই রয়েছে। হ্যাঁ, মানে ডাব আমরা নিচ্ছি, ওদেরও তো পেতে পায় এই জায়গাটায়। হ্যাঁ, আর মানে হাত থেকে নিতে চলে আসছে খেতে, তো ভয় পাবেন না, খুবই ফ্রেন্ডলি। প্রথম অভিজ্ঞতা এরকম হরিণের সাথে হরিণের গায়ে হাত দিয়ে ছবি তোলা, ভিডিও করা, তো দুর্দান্ত লাগছে। এখানেও ছোট ছোট বাচ্চা হরিণ রয়েছে, এই যে এখানেও বার্কিং ডিয়ার রয়েছে প্রচুর। আর এখানে ওই বারবার একটাই কথা বলছি, বাইরে থেকে খাবার এনে কিন্তু খাওয়াবেন না, সেটাতে কিন্তু ফাইন লাগতে পারে। লোকেশনটা একবার শুধু দেখুন, দুর্দান্ত লোকেশন। प्रिंटिंग पूरा प्रिंटिंग प्रेस है जो अभी खंडर के माहौल में बदल गया है। और सामने हम लोग देखेंगे स्विमिंग पूल। ये स्विमिंग पूल एक टाइम पे लकड़ी का बना हुआ था, जो इंडियन गवर्नमेंट ने पूरा मैन्युफैक्चर करके फिर से रीस्टोर करके इसको टाइल्स वगैरह लगाया है। ये हाई टाइड और लो टाइड पे, जब हाई टाइड पे जब पानी चढ़ती है तो 2 अपर और नीचे 2 होल्स है। हाई टाइड पे जब पानी चढ़ती है वो होल से पानी अंदर जाती है और उसको होल्स को प्लग कर देते हैं। ये पानी जब मैला और गंदा हो जाता है तब लो टाइड पे इनको होल्स को खोल देते हैं, जिससे मैला और गंदा पानी चला जाता है। इसी तरह सेम डेली प्रोसेस में ये यूज़ करते थे स्विमिंग पूल को। যে দূরে এরকম একটা জায়গা, একটা টাওয়ার দেখা যাচ্ছে। উনি বললেন মাউন্ট এরিয়ার থেকে এই জায়গাটা দেখতে আমাদের 20 টাকার নোটের পিছনে যে ভিউটা থাকে সেটাই, 20 রুপিসের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে সেটা এই ভিউটা। এখান থেকে নয়, মাউন্ট এরিয়ার থেকে দেখলে বোঝা যায়। सामने देख रहे हैं वाटर डिस्टिलेशन प्लांट है, ये बॉयलर चैम्बर है। इनमें क्या है, पीने का पानी को फिल्टर करके पीते थे। सी वाटर होता है, उनको कन्वर्ट करके डिस्टिलेशन करके फिल्ट्रेशन करके पीते थे। जो होल्स दिख रहे हैं ना आपको, वो बर्निंग करके लकड़ी डाल के जला के उसको इवोपरेट करके कंटामिनेट करके इवोपरेट करने के बाद उनको फ्रेश वाटर में कन्वर्ट कर पीने, क्योंकि उस टाइम में आइलैंड पे फ्रेश वाटर पीने का कोई साधन नहीं था। उन्होंने बॉयलर चैम्बर डिस्टिलेशन प्लांट के थ्रू से पीने का पानी बना के पीते।
রস আইল্যান্ডেই ঘুরছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমাদের গ্রুপটায় একসাথে রয়েছি, আর গাইড দাদা সব কিছু বলে দিচ্ছেন যে কোনটার কী হিস্ট্রি, কোনটা কী কাজে কী পারপাসে ইউজ হতো। আর আলাদাই ভাই, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। জলের কালারটা দেখাচ্ছি, একবার দেখুন। এই রস আইল্যান্ডটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1900 সালের গোড়ার দিক থেকে ব্রিটিশ অফিসাররা এখানে থাকতে শুরু করে। 1941 সালে তীব্র ভূমিকম্পের পর থেকেই এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, তবে দেখে মনে হয় হাজার হাজার বছর ধরে সমুদ্রের জলের তলায় চাপা পড়েছিল এই অভিশপ্ত দ্বীপ। 1941 সালের পর মাত্র কিছুদিন জাপানি সেনাদের অধীনে ছিল এই রস আইল্যান্ড। 1939 সালের পর রাজনৈতিক চাপে এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিদ্রোহের ফলে ব্রিটিশ শাসকেরা ভারতীয় বন্দীদেরকে সুদূর কালাপানি পার করে দ্বীপান্তরে নির্বাসন করতে বাধ্য হয় এবং ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এই রস আইল্যান্ড। 1941 সালে তীব্র ভূমিকম্পের পর ভেঙে পড়ে বহু বাড়ি ঘর এবং তারপর থেকেই এই দ্বীপ হয়ে ওঠে জনবসতির একেবারে অযোগ্য। ये उनका क्लब था, सबनेट क्लब, जो आप देख सकते हैं। जो मैक्सिमम बिल्डिंग है यहाँ पे सेकेंड वर्ल्ड में टोटली डिस्ट्रॉय है। कुछ जो बिल्डिंग को गवर्नमेंट ने रीस्टोर करके रखा हुआ है, जैसे आप आगे जाके आपको मिलेगा बटालियन बैरक 165 कैपेसिटी बटालियन बैरक, जो थोड़ा सा रीस्टोर है। जो ऊपर का जो कैसल था उनका सेकेंड वर्ल्ड वॉर में डिस्ट्रॉय हो चुका, जो इंडियन गवर्नमेंट ने रूफिंग करके रखी है। हम जब रोज आइलैंड में थे तो इसलिए बोला इतना এই জায়গাটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা চার্চ, এই যে দেখা যাচ্ছে। এখানটা কিন্তু বেশ খানিকটা চড়াই আছে। खाली जो सामने स्ट्रक्चर है यही बचा हुआ है, बाकी सब উঠে এই চার্চটার ভেতরে এলাম। দুর্দান্ত গা ছমছমে পরিবেশ, শান্ত নিরিবিলি, শুধু এইটুকু স্ট্রাকচারই বেঁচে রয়েছে গোটা চার্চের। ও উপরে আসেনি, নিচে বসে রয়েছে। আসলে এই জায়গাটা খুব বেশ চড়াই ছিল, সেই জন্য কষ্ট হচ্ছে অনেকেরই। এই কজনই ওপরে এসে ফার্স্ট আমি উঠলাম, তারপর আমাকে দেখে বাকি কয়েকজন এসছে। এই হচ্ছে চার্চ। অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওটা, শুধু দেখলে হবে না, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। চলুন এবার নিচে নেমে পরের স্পটে যাওয়া যাবে। पहले कैसा था अभी कैसा है, रीस्टोर किया हुआ है। पहले का एक कैसल था जो डैमेज हो चुका है सेकंड वर्ल्ड वॉर में। मैम थोड़ा सा आगे आ जाइए, गाड़ी आ रहा है। मैम थोड़ा साइड हो जाए, गाड़ी आ रहा है। सोल्जर्स के लिए
Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এখন লাইট হাউসটার কাছাকাছি চলে এসেছি। এখনো পর্যন্ত মানে যত ভিউ দেখেছি, যত জায়গা দেখলাম, তার মধ্যে দিস ইজ দ্য বেস্ট প্লেস। দুর্দান্ত লোকেশন, দেখুন। নামার সময় সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, কিন্তু কষ্ট হবে ওঠার সময়। বাট চেষ্টা করবেন এখানে আসার। আর ওই সামনেটা অবধি যাওয়া যাবে, লাইট হাউসের অবধি পুরো যাওয়া যাবে না, কিন্তু তার সামনের অংশটা অবধি যাওয়া যাবে। আমরা এখন সামনে যাচ্ছি, ওখান থেকে দেখাচ্ছি। The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. এই যে দেখা যাচ্ছে এটাই নর্থ বে আইল্যান্ড। আমরা আর 15-20 মিনিটের মধ্যে এখানে যাব। Sleep never stop as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop as we shout from the top. We're gonna be. আমাদের রস আইল্যান্ড দেখা শেষ হলো। লাইট হাউসের এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। দুর্দান্ত জায়গা। এখন আমরা গিয়ে বোটে করে নর্থ বের উদ্দেশ্যে যাব। আমাদের যা যা অ্যাক্টিভিটিস আছে নর্থ বে আইল্যান্ডেই রয়েছে। বিশেষ করে এই লাইট হাউসের জায়গাটা, তাই না? যত কটা দেখলাম তার এখানে জলের রং অপূর্ব, শুধু রোদটার জন্য একটু প্রবলেম হচ্ছে গরম। আর এই পিছনের এই রাস্তাটা এখন চড়াই, উঠতে হবে পুরো সিঁড়ি দিয়ে। তো যাই হোক, কিছু পেতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে। বাট জায়গাটা দুর্দান্ত। এখনও পর্যন্ত আন্দামানে এসে যতটুকু জায়গা এক্সপ্লোর করেছি তার মধ্যে দিস ইজ দ্য বেস্ট প্লেস। এবার নর্থ বের জন্য এক্সাইটেড, কারণ ওখানে আমাদের দুজনের গ্লাস বটম বোট আছে আর ওর আছে প্যারাসেলিং। এবার দেখা যাক কীরকম কী হয়, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। গ্লাস বটম বোটটা নিয়ে আমার অত চিন্তা নেই, বাট ওই 150 মিটার উঁচুতে কী করবে কে জানে। দেখা যাক, চলুন ফিরে যাওয়া যাক। আমাদের গাইড কল করছে, তাড়াতাড়ি ফিরতে হবে। पानी का स्वर्ग देखना। यहाँ में अंडमान निकोबार में दो चीज देखना, एक है सेलुलर जेल जिनकी बलिदानी में आजाद हुआ, पहला नमन उन्हें। दूसरा आपको देखना है तो मेरीन लाइफ कोरल्स कहते प्लांट और एनिमल मिलके बना, जो कहीं लाखों साल में एक एक बढ़ के आया वाला एक जीव होता है, उसको बोलते हैं अंडर वाटर कोरल्स। हाँ, तो उसी को देखने के लिए यहाँ पर जाते हैं। तो कि अलग अलग एक्टिविटीज में अलग अलग कोरल दिखाया जाता है। आपको वहाँ में 2-3 एक्टिविटीज के बारे में बोला भी होगा। तो आप यहाँ पर आने के बाद ये दिख रहा है शांत जगह में इतना विजिबिलिटी के साथ कोरल देखना। हमारा 2.5 घंटा आइलैंड में देंगे, 2.5 घंटे में आइलैंड के अंदर देखने के लिए कुछ भी नहीं है। নর্থ বেতে পৌঁছে গেছি। এখানে এসে গ্লাস বটম বোটে উঠে পড়েছি, দেখাচ্ছি জিনিসটা কীরকম। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে
কোরাল দেখাবে। আর এখানে আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে ব্রেন কোরাল। আমি এটার জন্য গ্লাস বটম বোর্ডটা করতে বললাম ওকে, ওখানে প্রেফার করেছি। তো আমাদের এটা হয়ে গেলে তারপর প্যারাসেলিং হবে ওর। তো আমি দেখাচ্ছি বোর্ডটা কীরকম দেখতে। এটা কিন্তু 1000 রুপিস পার পারসন, আধা ঘন্টার জন্য। সেরকম শুধু মাঝখানটা এটা একটা ম্যাগনিফাইং গ্লাস লাগানো আছে। তো এখন শুধু জল দেখা যাচ্ছে, যখন আমরা রিফের কাছাকাছি যাব তখন এটার মধ্যে দিয়ে আমরা কোরাল দেখতে পাবো। তো এটা একটা ভালো অপশান, যারা এটা করতে চান খুব সহজেই এখানে কোরাল দেখা যাবে। আশেপাশের ভিউ কিছুটা এরকম। আমরা এটাতে মোটামুটি আপাতত 4 জন রয়েছি। এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সবার সাথে, দেখতে থাকবো। জলে না ভিজে সেফলি যদি কোরালস দেখতে চান, আর বিশেষ করে ব্রেন কোরালস, তাহলে এটা কিন্তু মাস্ট ট্রাই। 1000 টাকা অনেক জায়গাতেই খরচ করে, বাট এটা কিন্তু সারা জীবন। বোট হয়ে গেছে, এখন ও প্যারাসেলিং করবে আর আমি ওর বোটে যাব। আমি করছি না, আমি নিচে থাকবো। আর ওর হাতে একটা 360 ডিগ্রি ক্যামেরা লাগিয়ে দেবে, তাতে ফুটেজ উঠবে যা। আর ওকে আমি বলেছি ভালো করে কথা বলতে, ওপরে গিয়ে যাই না কতটা কি করতে পারবে, বাট যেটাই হবে সেই ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আপাতত যেখান থেকে প্যারাসেলিং স্টার্ট হবে আমরা এগিয়ে যাচ্ছি। দুর্দান্ত এনজয় করছি, শুধু রোদ একটু বেশি আছে, বাট ঠিক আছে, সহ্য করার মতো। আমি এর থেকে বেশি গরম এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিক আছে। আমরা হালকা ফুলকা ড্রেস পরে নিয়েছি, আমি তো পরেছিলাম, ও চেঞ্জ করে টি শার্ট পরে নিয়েছে। এই টি শার্টটা এখান থেকে কিনলাম, 150 টাকা পড়লো। আমিও একটা কিনেছি, আই লাভ আন্দামান লেখা। হ্যাঁ, তো এগিয়ে যাচ্ছি স্পটে, দেখা হচ্ছে প্যারাসেলিংয়ের ওখানে। কাউন্টারে গেলাম, মানে বললেন যে ওয়েট করতে, ডাকবে ওরা, নাম্বার দেওয়াই ছিল আমার। তো আমরা এখন একটু ঘুরে দেখছি। এই প্রথম এসে এখানকার আন্দামানের সমুদ্রের জলে পা ডোবালাম। জল দারুণ আরামদায়ক। এখন মোটামুটি হাফ হাঁটু জলে দাঁড়িয়ে আছি। বললেন ঘুরে দেখুন, আশপাশটা ঘুরুন, ওর কল করে ডেকে নেবে প্যারাসেলিংয়ের সময়। দারুণ এনজয় করছি সত্যি। এটা আমাদের একটা সম্পদ দেশের, অবশ্যই আসবেন। একটু কস্টলি হলেও মানে একটু সঞ্চয় করে একবার আন্দামান এসে ঘুরে যাবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগছে। প্যারাসেলিংয়ের কাউন্টার থেকে কল করলো, আমরা ওখানে এসে নাম অ্যাড্রেস সব রেজিস্টারে লিখলাম। অ্যাড্রেস মানে আপনার লোকেশন লিখে দিলেই হবে, কোন সিটি থেকে। হ্যাঁ, সিটি আর স্টেটটাই চাইছে। ফোন নাম্বার লিখে দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ছোট বোটটা নীল সাদা, ওটাতে আমরা উঠবো এখন। এবং ওর একার শুধু ফ্লাই আছে। আর এখানে আমাদের প্যারাসেলিং হয়ে গেলে, আমাদের যেহেতু রস আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, তা আমরা ডিরেক্ট একদম পোর্ট ব্লেয়ারের পোর্টে গিয়ে নামবো। সেখান থেকে আমাদের ক্যাব আসবে, সেই ক্যাবে করে আমরা যাব হচ্ছে সেলুলার জেল। ছাড়ছে প্যারাসেলিংয়ের জন্য, ও তো ফ্লাই করবে। কেমন লাগছে ওড়ার আগে? এক্সাইটেড বাট নার্ভাস, কারণ বাড়িতে জানে না যদি গন্ডগোলে কিছু কিচ্ছু হবে না। 3 to 4 মিনিটসের ফ্লাই আছে, আর আমরা এই বোটেই একদম ডিরেক্ট পোর্ট ব্লেয়ারের পোর্টে চলে যাবো। দেখা যাক, ওর এক্সপিরিয়েন্স শেয়ার করছি।
প্যারাসিলিং কমপ্লিট হয়ে গেল। আমরা ওই বোটেই পোর্ট ব্লেয়ার অবধি চলে এলাম। এখানে আমাদের ড্রাইভার চলে আসবে পিক আপ করতে। ওর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল? দারুণ দারুণ, মাস্ট ট্রাই। আমি দেখছি যদি কাল বা পরশু হ্যাভলক বা নিলে করা যায়। তুমি করতে পারো এখানে, নো প্রবলেম, বাট তুমি যদি পাহাড়ে গিয়ে করো সেটা, ওটার এক্সপিরিয়েন্স আবার করতে চাই। পাহাড়েরটা অনেক হাইটে হয়, ওটা প্যারাগ্লাইডিং, ওটা আমি হিমাচল প্রদেশ যখন যাব, আমার হিমাচল ঘোরা, বাট আবার যখন যাব তখন আমি নিশ্চয়ই করব। ওটা টাইমিংটাও বেশি হয়, ওটার টাইমিং অনেক বেশি, তো যতক্ষণ থাকতে পারবে ততক্ষণই না মজা। আমাদের বোটের ম্যাক্সিমাম লোকজনই ফিরে গেছে নর্থ বে আইল্যান্ডে, বাট আমরা পোর্ট ব্লেয়ার চলে এসেছি, কারণ আমাদের এখান থেকে এখন গাড়ি নিয়ে আমরা সেলুলার জেল দেখে হোটেল ফিরবো, নিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করে সন্ধেবেলা আবার সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। সেই জন্য আমরা চলে এলাম। অ্যান্ড এখানে আমাদের ড্রাইভার চলে এসছে, কল করেছে যে আসছে, আমরা গাড়িতে উঠবো। আবার সেলুলার জেলের সামনে গিয়ে দেখা হচ্ছে।